মোশরেক অদিতি হক, নিশ্চয়ই 1 মিনিট 14 সেকেন্ডের একটা ভিডিও আপনারও নজরে এসেছে, যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে আমরা ভ্যানে লাশের স্তূপ দেখলাম, তারপর লাশ পুড়িয়ে দেওয়া হলো। আশুলিয়ার এই ঘটনার বার্তা কি, আর রাষ্ট্র কখন আসলে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে কথা বলার ক্ষেত্রে। দেশ টিভিকে যারা দেখছেন শুনছেন ধন্যবাদ জানাতে চাই। রাষ্ট্র বলে না সকল ক্ষমতা রাষ্ট্রের হাতে, আপনার প্রশ্নের উত্তরে যদি আমি বলি, তো রাষ্ট্র তো ক্ষমতা এমন একটা ব্যাপার, ক্ষমতার দু ধরনের চরিত্র আছে। আপনি যদি ক্ষমতাকে আপনি সঠিকভাবে ব্যবহার করেন, ইংরেজিতে বললে সেটা হচ্ছে ইউজ, আর আপনি যদি এটার অপব্যবহার করেন সেটা হচ্ছে অ্যাবিউজ। তো আসলে আমরা দেখেছি যে গত 16 বছরে আসলে ক্ষমতাকে কিভাবে অ্যাবিউজ করে মানুষের টুটি চেপে ধরে, মানুষের ঘাড়ে সেই সিন্দবাদের ভূতের মতো ঘাড়ে চেপে ধরে কিন্তু সেখানে বসে কিন্তু আসলে পুরো রাষ্ট্রটাকে পরিচালনা করা হয়েছে। এবং তার একটা চূড়ান্ত কুৎসিত একটা রূপ আমরা দেখতে পেয়েছি, যে যেখানে আমাদের আসলে এই শিক্ষার্থী জনতা তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, এবং তারা সেই সোনার বাংলাদেশ, যে সোনার বাংলাদেশের সত্যিকার অর্থে স্বপ্নটা আমরা দেখি, সেই স্বপ্নকে যারা বুকে ধারণ করে বুকে বুলেট লাগিয়েছেন, তাদের আত্মত্যাগের ভেতর দিয়ে কিন্তু আমরা আজকে এই পরিস্থিতিতে এসেছি। এবং দেখুন যে একটা ভয়ঙ্কর একটা ভয়ের সংস্কৃতি, যেটা আমরা বারবার বলছি শব্দটা, সেই ভয়ের সংস্কৃতির ভেতরে আমরা গুজরান করেছি দিন। এবং আমাদের হাফিজ ভাই যেটি বলেছেন যে কথা বলার কিন্তু কোনো সুযোগ ছিল না, এখন আমরা এটাই প্রমাণ যে এখন আমরা বসে আসলে এভাবে স্বাধীনভাবে আপনার সাথে আমরা বাতচিত করতে পারছি। তো আপনি যে ভিডিওটির কথা বললেন, যে এই কুৎসিত যে রূপ, যে দেশে মানবাধিকার বলতে কিচ্ছু নাই, যে দেশে মানুষকে এভাবে মারা হয় এবং সেই লাশ গুম করে দেওয়ার জন্য, সেই প্রমাণ লুকিয়ে ফেলার জন্য এইভাবে পুড়িয়ে দেওয়া হয়, সেখানে আমাদের অস্তিত্বের যাত্রা কেমন, আমাদের অবস্থানটা কেমন, আমরা তো পরিষ্কার বুঝতেই পারছি সেই জায়গা থেকে। তাই আমি বলবো যে এমন একটা জায়গা থেকে শুরু করেছি, যে কথাটি আমি বারবার বলছি, যে একেবারে জিরো থেকে শুরু করা সম্ভবত। আমরা 54 বছরের বাংলাদেশ দেখেছি, 16 বছরের এই অদ্ভুত শাসন দেখেছি, কায়েমি শাসন দেখেছি, এবং 36 দিনের আমরা বিপ্লব দেখেছি বা অভ্যুত্থান দেখেছি। এই অভ্যুত্থান এখন আমাদেরকে এমন একটা অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে, যখন প্রশ্ন কিন্তু এসছে আত্মজিজ্ঞাসার ভীষণভাবে। এবং এই আত্মজিজ্ঞাসা আপনি যেটি দিয়ে শুরু করেছেন, যে চ্যালেঞ্জটির কথা আপনি বারবার বলছেন, যে অনেকগুলো চ্যালেঞ্জ এসছে, অনেকগুলো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। প্রথম চ্যালেঞ্জ কিন্তু আমাদের হচ্ছে আসলে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন, তাদের কাজটা কি হবে, মানে তাদের উপরে কিন্তু হিমালয় সমান ওজন আমরা সবাই কিন্তু চাপিয়ে দিচ্ছি। একটা কথা বুঝতে হবে, এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। তার মানেটা কি, আপনাকে একটা সাপে কামড় দিল, আপনি কামড় দেওয়ার পরপরই আপনার প্রাথমিক কাজটি কি হবে, সেটি কিন্তু প্রাথমিক চিকিৎসা যারা দেবেন তাদের সাথে কিন্তু তুলনা করা যায় অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টিকে। তারপরে দেখা যাবে যে আপনি কিভাবে আপনার ক্ষত স্থানটাকে আপনি বিষমুক্ত করবেন, তার পরবর্তী প্রক্রিয়া অ্যান্টিভেনাম দেওয়ার ব্যাপার, সেই দিকে ব্যাপারটা চলে যায়, সেই প্রক্রিয়ার ভেতরে যায়। যার কারণে আমি যদি চ্যালেঞ্জগুলো নিয়ে বলি, বা এই ধরনের একটা নিপীড়নের সময় পার করে একটা আশার সময়ের দিকে আমাদের বাঙালিদের যাত্রা, বাংলাদেশিদের যাত্রা, সেই জায়গা থেকে আমি যদি কথা বলি, আমার প্রথম কথা হচ্ছে যে যেহেতু তারা অন্তর্বর্তীকালীন সরকার, দিন শেষে কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত একটা নির্বাচনের দিকেই আসলে আমাদের রাজনৈতিক ব্যবস্থাটাকে নিয়ে যেতে হবে। কারণ এটা একটা মজার জায়গা। কেন মজার জায়গা, যে এটা একটা খুব অদ্ভুত একটা জায়গা তৈরি করে দেয়, যে আপনি যদি খুব বেশি দিন অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি রাখেন, তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হবে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে। আবার একই সাথে কোনো প্রস্তুতি ছাড়া আমরা যদি নির্বাচনে নিয়ে যাই, সেটাও কিন্তু এক ধরনের একটা অদ্ভুত খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে তারা যেটি করতে পারেন, সেটি হচ্ছে যে তারা যে খাতগুলোতে তারা সমস্যাগুলি দেখছেন, সুবিধা দেখছেন, অসুবিধাগুলো দেখছেন, সম্ভাবনা দেখছেন, তারা সেই জায়গাগুলি কিন্তু তারা উল্লেখ করে যেতে পারেন, এবং সেটি পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবে তাদের কাছে ওনারাই সংস্কারের ভারটা কিন্তু নিয়ে যেতে পারেন। তারা কিন্তু একাই সব কাজ করতে পারবেন না। কিন্তু মোশরেক অদিতি হক, আপনি বলছিলেন যে নিপীড়নের কথা বলছিলেন, আমরা আয়না ঘরের বাস্তবতা দেখেছি, সেই জায়গা থেকে আসলে সংস্কার নাকি নির্বাচন, কোনটি বেশি জরুরি? আমি বলবো দুটোই জরুরি। কারণ হচ্ছে যে আমরা একই কথা উঠে আসছে, কারণ শেষ পর্যন্ত আমরা একটা সর্বজন গ্রাহ্য নির্বাচনই দেখতে চাই, কারণ নির্বাচনটা হচ্ছে খুব একটা সুস্থ পদ্ধতি। এই দেশের মানুষ আসলে ভোটের ভেতর দিয়েই তো কথা বলবে। যে মানুষটি ভোট দেয় সে তো একদিনের রাজা, সাধারণ মানুষটিও, আমি তো এখানে এসে কথা বলতে পারছি, কিন্তু যে মানুষটি কথা বলবে সে তো ভোটের ভেতর দিয়েই কথা বলবে। ঠিক আছে, তার মানে আমি যদি এভাবে বলি যে সংস্কারগুলো দরকার, সংস্কারগুলো করার ক্ষেত্রে
আসলে খুব সিলেক্টিভ হতে হবে যে প্রাথমিকভাবে কোন কোন বিষয়গুলোতে আমি সংস্কারটা করব। যেমন আপনার বিচার ব্যবস্থা, তারপরে হচ্ছে আপনার নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক খাতগুলো ভীষণভাবে অসুবিধায় পড়েছে সেগুলোকে তুলে আনা। এই যে বিশেষ কিছু গ্রাউন্ড আছে এগুলো কিন্তু এগ্রিড গ্রাউন্ড অলরেডি, এগুলো নিয়ে আমাদের আসলে কোনো বিতর্কের জায়গা নেই। তো এই জায়গাগুলোতে দারুণভাবে সংস্কার কিন্তু হতে পারে, কিন্তু একই সাথে ডায়ালগ ওপেন করা, সবাইকে সাথে করে এনে ক্রমাগত কথা বলানো। আপনি খেয়াল করবেন অভ্যুত্থান কিন্তু ছাত্র জনতা একসাথে করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ইন্টারিম গভর্নমেন্টে বসেছি, আমরা ছাত্রদেরকে সমন্বয়ক হিসেবে রাখছি, আমরা সেখানে আবার নানা ধরনের কমিটি তৈরি করছি, কিন্তু আমার কথা হচ্ছে যে শ্রমজীবী মানুষটি মারা গেছেন, একটা বিশাল অংশ মারা গেছেন না, তারা কোথায়? আমার কথা হচ্ছে আমার সাবঅল্টারদের ভয়েস কোথায় এখানে? তারা কি কথা বলতে পারছেন না? এই দেশে কেউ নাইভ নাই, আর প্রত্যেকেই কিন্তু তারা তাদের সমস্যাটা বুঝতে পারেন, তারা জানেন কোথায় তাদের প্রয়োজন, কোথায় কথা বলতে হবে। গণতন্ত্রের মানেটা কি? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পাবেন।